এত সুন্দর গানের সুর করেন, তো বাচ্চু ভাই আপনি গান না গাইলেও তো পারতেন। বলে কবির অনলি ফর টু রাইস। এক রাতের খুব দুর্যোগ ছিল, সেই দুর্যোগের মধ্যে কোনো একটা কাজের আপনার কোনো এটা অবহেলা ছিল না, এটা কি সত্যি? এটা আসলে জলোচ্ছ্বাসের পরেই ঘটেছিল। জলোচ্ছ্বাসের কারণে সবার যখন চাকরি যাওয়া শুরু হয়েছিল, সেটি আমি যদি ভুল করে না থাকি 1991 সালের 3 জুলাই থেকে শুরু হলো। তো 3 জুলাই আমির আহমেদ মুস্তফা স্যার ছিলেন তখন নেভির প্রধান, চিফ অফ নাভাল স্টাফ। তো ওনার করতে করতে আমার চাকরিটা গেল 20 তারিখে, মানে এটা কি জুলাই মাসের 20 কোনো কারণ তারিখে। ছাড়াই? না, ওর মধ্যে লেখা ছিল কর্তব্যে অবহেলাজনিত কারণে। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। তো এটা কী ধরনের কর্তব্য বলা, মানে আপনি কি আসলে কোনো কর্তব্য বলা ছিল? হয়তো ছিল, মানে এত বছর পরে এসে এই প্রথম কেউ আমাকে এই প্রশ্নটা করলো, এবং সেটা হচ্ছে এটা যথেষ্ট অপ্রিয়, যথেষ্ট অপ্রিয় প্রশ্ন। যথেষ্ট অপ্রিয় প্রশ্ন। তো যেটা লেখা ছিল অফিসিয়াল ফরম্যাটে আমি সেই উত্তরটাই দিলাম। এর এর পিছনে কোনো ঘটনা বলতে চান না? না, কর্তব্য অবহেলাজনিত কারণে চাকরি। মানে কর্তব্য অবহেলা কি আপনার ছিল নাকি তাদের কর্তব্য অবহেলা ছিল? না, আমি এখনও নৌবাহিনীতে যারা আছেন এবং আমার বন্ধুবান্ধব বা ব্যাচমেট যারা আছেন, আমি খুবই মর্মী হয়ে বা খুব ভালোবাসা নিয়ে ওদেরকে স্মরণ করি। এবং এখন যিনি নৌবাহিনীর প্রধান আছেন, আজিম, মেজবাউল আজিম, সেই মানুষটা ধরেন ছোটো ভাই ধরেন, বন্ধু ধরেন, ব্যাচমেট ধরেন, সব। কিন্তু তাহলে আপনি কোনো অভিযোগ নেই আসলে এটার কোনো পিছনে? অভিযোগ নেই, বরঞ্চ আজিম যেদিন প্রধান হয় তার আগের দিন ফুল নিয়ে গিয়েছিলাম ওকে ভালোবাসা জানাতে। তো এই প্রসঙ্গ থেকে বলি যে একদিক দিয়ে আপনার মনে হলো যে আপনার মুক্তিও ঘটছে, কারণ আপনি সেখান থেকে চলে আসলেন সাংবাদিকতায়, হ্যাঁ, এবং এসে আপনি তারপরে কি কি করলেন? সাংবাদিকতা আসার আগে আমি আরও 1-2টো চাকরি করেছিলাম। তো 1-2টো চাকরি করার পরে ওই সময়ে আমি লেখালেখি শুরু করলাম। তো লেখা তখন 93 সালে জায়জায় দিন আবার নতুন করে আসলো। এরশাদের সময় কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয়েছিল 2-2বার। তো ফাইনালি যখন আসলো তখন ওনারা লেখা আহ্বান করলেন, ভালোবাসা, চাইনিজ রেস্টুরেন্ট, চিঠি দিও। তো আমি লেখাগুলো পাঠাতে থাকলাম, ছাপা হলো। পরে শফিক রেহমান সাহেব উনি একটা চিঠি লিখলেন, একটা দাওয়াত, সেই দাওয়াতে আমি গেলাম। ওনার সাথে দেখা করতে যেয়ে জীবনটা আসলে আমার ঘুরে গেল। তো উনি বললেন, বাইরে বাইরে ঘুরে বা এসব করে তুমি কিছু করতে পারবে না। উনি যেভাবে কথা বলতেন, তুমি বাইরে অনেক চেষ্টা করতে পারবে কিন্তু অন্য কিছু হতে পারবে না, কিন্তু তুমি চাইলে শফিক রেহমান হতে পারবে বা তার কাছাকাছি যেতে পারবে। তুমি জায়জা দিনে জয়েন করো। আপনি জয়েন করলেন? আমি আসলে মৌচাকে ঢিল দিয়ে শুরু করেছিলাম। সেখানে একটা অনুবাদ করতে হতো আমাকে, এবং আমার কলামটার নাম ছিল এসো ব্রিজ খেলি। আচ্ছা। তাস খেলা বা ব্রিজ খেলা শেখাতাম আমি। এটা ছিল আমার প্রথম ছাপা হওয়া লেখা, মানে কলাম হিসেবে। এর আগে আমার 3টা লেখা ছাপা হয়েছিল, মানে তুমুল জনপ্রিয় জায়জাদিনে। জায়জাদিনে। তো সেখান থেকে আপনি জায়জাদিন থেকে তারপরে চলে গেলেন কোথায়? জায়জাদিনের পরে আমি চলতিপত্র নামে একটা পত্রিকায় চাকরি করেছি। সেখান থেকে আবার জায়জাদিন প্রতিদিন একটা ট্যাবলয়েড দৈনিক বের হয়েছিল, শফিক রেহমানি বের করেছিলেন। কিন্তু ওটা প্রথম 37 দিন, মানে ছাপা হওয়ার 37 দিনের মাথায় এটা বন্ধ হয়ে গিয়েছিল। তো ওটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি প্রথম আলোতে চলে আসি। আচ্ছা আচ্ছা, তারপর প্রথম আলোতে আপনি ছিলেন? হ্যাঁ, প্রথম আলোতে ছিলাম, মাঝখানে মানবজমিনে, আবার প্রথম আলোতে লেখালেখি, এরকম ছিল। তারপর মাতৃভূমিতে, তারপর আমার দেশে, খুব অল্প কিছুদিনের জন্য সমকালে, এরকম ছিল। তো তারপরে আমি আসলে টেলিভিশনে মার্চ করি, এবং আমার প্রথম টেলিভিশন চ্যানেল ছিল আপনার সিএসবি, বাংলাদেশের প্রথম নিউজ চ্যানেল, যেটি মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় বন্ধ করে দেওয়া হয়েছিল। সিএসবি থেকে তারপরে আপনি চলে গেলেন বৈশাখীতে। হ্যাঁ, বৈশাখীতে আপনি এখনও আছেন? আছি। মাঝখানে এনটিভিতে আসলে আমি একটা অনুষ্ঠান করতাম, সেই অনুষ্ঠানটাও কিছুদিন কন্টিনিউ হয়েছিল। সেটা 2004 থেকে 2008 পর্যন্তই কন্টিনিউ হয়েছিল। বিভ্রাট নামে একটা ম্যাগাজিন অনুষ্ঠান ছিল। এটার উপস্থাপনা এবং গ্রন্থনা দুটোই আমি করার চেষ্টা করতাম। মানে টিভিকে নিয়ে আপনার স্বপ্ন। কিন্তু আমি যেরকম জানি যে আপনি তো আসলে অভিনয়, অনেক নাটকে অভিনয় করেছেন, আমারও অনেক নাটকে আপনি অভিনয় করেছেন, মনে হয় সবচেয়ে বেশি আমার নাটকে অভিনয় করেছেন। এখনও রেকর্ডটাকে ভাঙতে এখন পারি। রেকর্ডটাকে ভাঙতে পারেনি। তো অভিনয়টাকে আপনি মানে কি শখ করেই করলেন নাকি, মানে কীভাবে অভিনয়টা শুরু করলেন কীভাবে? এইটার জন্য একটা ইংরেজি বরাদ্দ আছে আমার। ইংরেজিটা হচ্ছে বাচ্চু ভাইয়ের কাছ থেকে ধার করা।
মানে গায়ক বচ্চু, অনলি ফর টু রাইস। উনি, আমি জিজ্ঞেস করতাম যে আপনি এত সুন্দর গিটার বাজান, এত সুন্দর গানের সুর করেন, তো বাচ্চু ভাই আপনি গান না গাইলেও তো পারতেন। বলে কবির অনলি ফর টু রাইস। তো এই যে দুই মুঠো ভাতের জন্যই আমি আসলে হয়তো বা লেখালেখি অনেক সময় চাকরি থাকতো না, তো বিবিধ সময় আমি চাকরি না থাকার উঞ্জবৃত্তি যাকে বলে আর কি, যে বিভিন্ন রকম বৃত্তি করে তো তখন এরকম ছিল যে অভিনয় জড়ায় পড়লাম, এবং আগে যে প্রেজেন্টেশন বা উপস্থাপনায় ছিলাম, আমাকে প্রথম যে নাটকের 2-3টা নাটকে আমাকে ডাকা হয়েছিল, এই প্রথম 2বার বা 3বারের ক্যারেক্টার ছিল উপস্থাপক। উপস্থাপক, মানে উপস্থাপক দিয়ে আপনি মানে এটা করতে শুরু করছিলেন। হ্যাঁ, তো এই আমরা মানে এই বিচিত্র অভিজ্ঞতার মধ্য থেকে আপনাকে দেখতে পাই যে আপনি বিভিন্ন রকমের কার্যক্রম করেছেন। তা আপনার লেখালেখির ব্যাপারে তো আপনি অনেক সিরিয়াস। আপনার এই পর্যন্ত মানে কি পরিমাণ বই বের হয়েছে? 47টা। 47টা। তার মধ্যে মানে সেকশনগুলো যদি একটু বলেন, ক্লাসিফিকেশনগুলো। এর মধ্যে 30টার বেশি হচ্ছে রম্য। প্রতি বছর যে মজার ঘটনাগুলো ঘটে বা সিরিয়াস ঘটনাগুলো ঘটে, এটা যদি আমি রম্য স্টাইলে চেঞ্জ করি, তো সেটা একটা। তারপরে হচ্ছে উপন্যাস আছে, তো উপন্যাস এরকম 14টা বা 15টা হতে পারে, এরকম নিয়ে আছে। আর কবিতার বই আছে টোটাল 4টা। সব মিলে 47টা। 47টা। তার মধ্যে একটা উপন্যাস আমার খুব পছন্দের, প্রিয়, সেটা হচ্ছে রাজেশ্বরীর গৃহপালিত নদী। রাজেশ্বরী গৃহপালিত নদী। খুব চমৎকার। এইটা নিয়ে আমার একটা সিনেমা বানানোর অনেক স্বপ্ন ছিল বলছি যে এখনও আছে, ছিল বলাটা ভুল। এটা জানি না এটা এই জীবনে বানাতে পারবো কি না। অসাধারণ সুন্দর একটা গল্প এবং অসাধারণ সুন্দর একটা প্লট। তো আমার এখনও মনে আছে গল্পটা ভালো মতো। কিন্তু সেই গল্পটা আমি এখনও ভুলি নাই, এবং ওই উপন্যাসের জন্য আমার একটা গানও লিখেছিলাম, যেটা উপন্যাসের মধ্যে ছিল। গানটা আসলে মানে পরবর্তীকালে একটা ছেলে গাইতো মাঝে মাঝে, মতি নামে একটা ছেলে, ও নিজে সুর করেছিল এবং মাঝে মাঝে গাইতো, কিন্তু অফিসিয়ালভাবে আর কেউ গায় নাই। যে তার নদীর নামে নাম, ঘুঘু ডাকা ভর দুপুরে, তারে নিয়ে হৃদয়পুরে সাঁতার দিছিলাম। আচ্ছা, এটা তো চমৎকার একটা ব্যাপার। এবং আপনার কি লেখালেখিটা আপনার সবসময় এটা প্যাশন, বা বলা যায় যে এটা কি একটা প্রফেশন অলসো? আমি আসলে রিলিজিয়াসলি লিখি। রেগুলার? হ্যাঁ, রিলিজিয়াসলি অভিনয় করি কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু লেখার ব্যাপারটা আমার এরকমই। কারণ হচ্ছে যে আমি প্রতিদিন সকালে উঠে আমি মনে করি যে 2-3-4 লাইন 5 লাইন কিছু একটা না লিখলে মানে আমার কোনো না কোনোভাবে এটা শানিত থাকবে না। আজকেও যদি আমি মনে করেন নতুন একটা জিনিস হাত দিয়েছি, কবে শেষ করতে পারবো জানি না। সেটি হচ্ছে আমার একটা বই ছিল, সরি, 2024 সালের ফেব্রুয়ারিতে আমি একটা বই বের করতে সমর্থ হয়েছিলাম, বাড়ি নম্বর 677। এটা হচ্ছে 14ই আগস্ট, 15ই আগস্ট, 16ই আগস্ট 1975-এর ঘটনা প্রবাহ নিয়ে লেখা। আচ্ছা, প্রায় 400 পাতার বই, উপন্যাস স্টাইলেই লেখা। তো এইটা লেখার সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে 16ই আগস্ট থেকে 7ই নভেম্বর পার হয়ে আপনার 25 বা 26 নভেম্বর কর্নেল তাহের গ্রেপ্তার হওয়া পর্যন্ত এই সময়টা নিয়ে আমি লিখব। এটা কি উপন্যাসের মতো হবে নাকি? উপন্যাসের মতোই, মানে ক্যারেক্টারগুলো থাকবে কিন্তু গল্পটা বলে যাবে, ন্যারেটিভ ওয়েতে বলে যাবে। নেগেটিভ হতে বলে যাব। তো এটা তো মনে হয় খুব ভালো একটা, আশা করি যে খুব ভালো একটা জায়গায় যাবে। এটা যদি লেখা শেষ হয়ে যাবে আশা করি। সামনের বইমেলায় কি আমরা পাবো, এটা আশা করা যায়? নাও পাওয়া যেতে পারে, কারণ এত বেশি ক্যারেক্টার এবং এত বেশি ঘটনা এবং খুব মজারও কিছু জিনিস আছে। ছোট্ট একটা জিনিস হয়তো বা জানায় রাখা যেতে পারে, খুব ছোট্ট। প্লিজ। সেটি হচ্ছে প্রথম যে সামরিক বাহিনীতে যারা অফিসার হিসেবে জয়েন করেন, প্রথম পাসিং আউট প্যারেড এটা কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে এটা হয়েছিল। তো তখন একাডেমিটা কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিল, ভাটিয়ারিতে যায় নাই। তো সেই দিন প্রথম যখন পাসিং আউট প্যারেড হবে, সেদিন বঙ্গবন্ধু ওখানে গিয়েছিলেন। এই ভাষণটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায়। সেই দিন মেজর ডালিম চাকরি হারান। তো তার বন্ধুবান্ধব অনেকেই, সিনিয়র জুনিয়র, চেয়েছিল ওই দিন যেন খবরটা ওনাকে না বলা হয়। খুব সেন্টিমেন্টাল মানুষ ছিলেন। তো ওই সময় কর্নেল হুদা তার ওয়াইফ চিন্তা করলেন সবাই হাত দেখায়, জিয়াউর রহমান সাহেব হাত দেখিয়েছিলেন, অনেকেই হাত দেখাতেন, এক ভদ্রলোক
সেই ভদ্রলোক ওখানে সাধারণ ঔষধালয়ে চাকরি করতেন, তারে নিয়ে আসা হলো, মেজর ডালিমই ধরে নিয়ে আসলো। তো হুদার ওয়াইফ নীলুফার হুদা উনি একটু ভয় পাচ্ছিলেন, তো উনি বলেন যে ভাই আপনি আগে দেখান, পরে আমি দেখাই। তো ডালিমকে দেখে সে প্রথমেই বলেছিল, এই আপনার তো চাকরি নেই। এটা কিন্তু ওনার সাথে কথা বলে বা ওনার বইয়ের মধ্যেও আছে। তো সেইটা দিয়ে আমার উপন্যাসটা শুরু, এইটুকু শুধু বললাম। ইন্টারেস্টিং, একটা ইন্টারেস্টিং প্লটের ভিতরেই আছে। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।